নমস্কার, যুক্তিতর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সামিনা বাই নামটার সঙ্গে আপনাদের পরিচিত হওয়ার কোনো কারণ সেভাবে নেই। আর পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত সংবাদপত্রগুলো সামিনা বাই সম্পর্কে খবর করবে না, কারণ সামিনা বাই যে কাজটি করেছেন পশ্চিমবঙ্গের অধিকাংশ সংবাদ মাধ্যমের কাছে সেটা কার্যত কি বলবো, বলতে পারেন ভাবতেই পারেন না তারা এরকমও হতে পারে। হ্যাঁ, এরকমই হয়েছে। সামিনা বাই মধ্যপ্রদেশের একজন মুসলমান মহিলা, পুত্র কন্যাকে নিয়ে তার সংসার। সামিনা বাই এই বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশে বিজেপিকে ভোট দিয়েছিলেন, কারণ তিনি মনে করেন যে শিবরাজ সিং চৌহান মাতৃশক্তির জন্য যে কাজ করেছে তার জন্য তার ভোট পাওয়া উচিত, এবং গণতান্ত্রিক দেশে কে কাকে ভোট দেবে সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। কিন্তু তা বলে কি হয়? বিজেপিকে ভোট দেওয়ার অপরাধে সামিনার ভাসুর সহ অনেকে তাকে অত্যাচার করেছে, মারধর করেছে। তার সন্তানরাও নিগ্রহের হাত থেকে রেহাই পায়নি। তিনি মুখ্যমন্ত্রীর দপ্তরের সঙ্গে যোগাযোগ করায় মুখ্যমন্ত্রীর দপ্তরে তাকে ডেকে পাঠানো হয়। শিবরাজ কথা বলেন, নিরাপত্তার ব্যবস্থা হয়। দুদিন আগের ঘটনা। তার মানে মুসলমান ভাই বোনদের মনে বিজেপি সম্পর্কে প্রতিনিয়ত যে বিষ ঢালা হচ্ছে এবং মুসলমান সম্প্রদায়ের একটা বড় অংশ সেই গরল পান করছেন, এবং তাদের পরিবারের কোনো সদস্য তাদের নির্দেশিত পথে যদি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ না করেন তাহলে তার উপর অত্যাচার করা হচ্ছে। ভণ্ড সেকুলার দলগুলো দেখুন চুপ, একটা শব্দ তারা খরচ করছে না। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে বিজেপি কিন্তু প্রচুর মুসলমান মা বোনেদের সমর্থন পেয়েছিল। হ্যাঁ, মুসলমান পুরুষেরা ভোট দেননি বিজেপিকে, কিন্তু মুসলমান মা বোনেরা একটা অংশ বিজেপিকে ভোট দিয়েছিল। তাহলে সামিনা বাইয়ের এই যে উদাহরণ আমি দিলাম, এটাকে আপনি বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করবেন না। মুসলমান মহিলারা গণতান্ত্রিক অধিকার যদি তাদের নিজের মতো করে নিজের চিন্তা ভাবনা বিচার বুদ্ধি দিয়ে প্রয়োগ করতে চান, তাহলে অনেক ক্ষেত্রে তাদের সমাজের যে পুরুষরা আছে তারা সেটা মানতে পারছেন না, কারণ তারা মনে করেন যে মুসলমান পুরুষ মহিলা নির্বিশেষে এক জায়গায় একভাবে ভোট দেওয়া উচিত। সেখানে মুসলমান মা বোনেদের এই ভোটদানের পদ্ধতির আলাদা অন্য প্রার্থীকে বেছে নেওয়ার প্রবণতা তারা কিন্তু মোটেই ভালো চোখে দেখছেন না। সামিনা বাইয়ের ঘটনা তার উদাহরণ। 2, ওই ঝাড়খণ্ডের 3 বারের কংগ্রেসের সাংসদের বাড়ি থেকে টাকা গোনা চলছে। ওই টাকার অঙ্ক কোথায় গিয়ে দাঁড়াবে কেউ বলতে পারছে না। INDIA জোটের শরিকরা চুপ কেন? কেন চুপ মমতা বন্দ্যোপাধ্যায়? কেন চুপ MK স্টালিন? কেন চুপ শরদ পাওয়ার? কেন চুপ সঞ্জয় রাউত? কেন চুপ মেহবুবা, ওমর আবদুল্লাহ? সব চুপ কেন? মুখে সেলোটেপ কেন? দুর্নীতি আর কংগ্রেস কার্যত সমর্থক বলে বিজেপি যে দাগিয়ে দিচ্ছে, এই ধরনের ঘটনা সেটাকেই প্রতিষ্ঠিত করবে। 3 বারের কংগ্রেস সাংসদ, তাকে নমিনেশন দেওয়ার আগে কংগ্রেসের নেতারা তার ক্রেডেনশিয়াল চেক করেননি? নাকি দলীয় তহবিলেও ওই সাউথ টাকা যেত? বলুন। তার মানে দুর্নীতির বিরুদ্ধে বড় বড় কথা বলা আর প্রদীপের নিচেই অন্ধকার, একেবারে প্রমাণিত। INDIA জোটের নতুন স্লোগান কি? আমি নয় আমরা। এই আমরা কে কে? পশু খাদ্য কেলেঙ্কারির নায়ক লালু,
পরিবারবাদী অখিলেশ, দুর্নীতিতে অভিযুক্ত হেমন্ত সোরেন, লালুর ছেলে তেজস্বী, সনাতন ধর্মের বিরুদ্ধে সবসময় মুখ খোলা ডিএমকে, মরাঠা স্ট্রংম্যান শরদ পাওয়ার, ওমর, মেহবুবা ইত্যাদি। এরা র্যাগট্যাগ ববটেল কোয়ালিশন। কে নেতা কেউ জানে না, কিভাবে তারা চলবেন সেটাও কেউ জানে না। তিনবার বৈঠক হয়েছে আইএনডিআইএ জোটের, এখনো পর্যন্ত আসন সমঝোতা, কোথায় কোথায় তাদের মিটিং হবে, অভিন্ন ন্যূনতম কর্মসূচি হবে না হবে কি হবে না সেটা নিয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। কংগ্রেস ভেবেছিল যে এই 4 রাজ্যের মধ্যে অন্তত 3টে রাজ্যে ক্ষমতায় পৌঁছলে তারা আইএনডিআইএ জোটের শরিকদের সঙ্গে খুব দর কষাকষি করবে। এখন হয়নি। এখন খাপ থেকে সবাই তরোয়াল বার করেছে, কংগ্রেসকে মুন্ডপাত করছে। রাহুল গান্ধী তার বিদেশ সফর বাতিল করে এখন ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন। হবে। একটা অদ্ভুত তত্ত্ব শোনা যাচ্ছে যে একের বিরুদ্ধে এক লড়াই হলে বিজেপির মুশকিল আছে। 225টা লোকসভা আসনে 2019-এ বিজেপি জিতেছে 51% বেশি ভোট পেয়ে। কম্বাইন্ড অপোজিশনও সেখানে ধারে কাছে আসেনি। আচ্ছা, একের বিরুদ্ধে এক লড়াই হলেই কি ভোট ট্রান্সফার হয়? 2017 বিধানসভা নির্বাচনে কংগ্রেস আর সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশে আসন সমঝোতা করেছিল। কংগ্রেসের ভোট কি সমাজবাদী পার্টি পেয়েছিল না সমাজবাদী পার্টির ভোট কংগ্রেস পেয়েছিল? কিছু পেলেও লক স্টক অ্যান্ড ব্যারেল ট্রান্সফার হয়নি, সম্ভব নয়। এখানে বাম কংগ্রেসের জোট হয়েছে, বামপন্থীদের ভোট কংগ্রেস অনেক জায়গায় পেলেও কংগ্রেসের ভোট বামপন্থীরা পাননি। কারণ কংগ্রেসীরা বলতে পারেননি তাদের কর্মী, তাদের সমর্থকদের হাতের পাঞ্জা কেটে দেওয়ার ঘটনা, বলতে পারেননি যে কংগ্রেস করার অপরাধে গলায় জ্যান্ত কই মাছ ঢুকিয়ে দেওয়া। এসব বলেননি কংগ্রেসীরা। তাই একের বিরুদ্ধে এক হলেই সর্বরোগ হলো বিষণ্ণকরণী। আর বিজেপি পারবে না ক্ষমতায় আসতে। বিজেপি ক্ষমতায় আসতে কি আসতে পারবে না সেটা দেশের মানুষ ঠিক করবে। কিন্তু দেশের মানুষ অত্যন্ত সচেতন। এই পশুখাদ্যের নায়ক লালু, খনি কেলেঙ্কারিতে অভিযুক্ত আপনার হেমন্ত সোরেন, আমাদের রাজ্যে শত দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের হাতে দেশ পরিচালনার ভার তুলে দেবেন? তারা গরিব হতে পারেন, কিন্তু তারা বাস্তবে রুক্ষ মাটিতে দাঁড়িয়ে তাদের অভিজ্ঞতার নিরিখে সবকিছু বিচার করে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। এটাই বাস্তব। আমার তো খুব ডাউট আছে নীতিশ কুমার শেষ পর্যন্ত আইএনডিআইএ জোটে থাকবেন কিনা। রবিবার দিন অমিত শাহের সঙ্গে নীতিশ কুমার মঞ্চ শেয়ার করেছেন। নীতিশ কুমারের জাত গণনার দাবি, বিহারকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবি, অমিত শাহ কিন্তু বলেছেন যে সব কিছু গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে। নীতিশ 1.5 বছর হলো বিজেপির সঙ্গ ছেড়েছেন। নরেন্দ্র মোদী একটিবারের জন্য নীতিশকে আক্রমণ করেছেন? অমিত শাহ করতেন, কিন্তু বিগত 6 মাস আমি সেভাবে কিছু দেখি না। এবং মোদীজি চান নীতিশ কুমার এনডিএতে ফিরে আসুন। কতদিন থাকবেন পশুখাদ্যে অভিযুক্ত লালুর দলে, যেখানে লালু মরিয়া তেজস্বীকে মুখ্যমন্ত্রী করার জন্য? আর জেডিইউ এর সাংসদদেরও বড় অংশের দাবি বিজেপির সঙ্গে যাওয়া, নইলে তাদের নির্বাচনী ভাগ্যে বিপর্যয় হতে পারে। তাই শেষ পর্যন্ত নীতিশ আইএনডিআইএ জোটে কতদিন থাকবেন সেটা নিয়ে কিন্তু প্রচুর প্রচুর প্রশ্ন আছে। এবার আসি এই রাজ্যের কথায়। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাবেন, আইএনডিআইএ জোটের বৈঠকে সামিল হবেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। অনেকে বলছেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে প্রভাবশালীদের কাছে, প্রভাবশালীদের জন্য রক্ষা কবচ চাইতে পারেন মুখ্যমন্ত্রী, বলছেন অনেকে। আমি সত্যি মিথ্যা জানি না। আর প্রধানমন্ত্রীর কাছে রক্ষা কবচ চাইলেই প্রধানমন্ত্রী উদার হয়ে রক্ষা কবচ দিয়ে দেবেন দ্বিতীয় প্রভাবশালীর জন্য, এরকম ভাবার কোনো কারণ নেই। বিশেষত কেন্দ্রীয় মন্ত্রীরা সংসদে তৃণমূলকে যেভাবে আক্রমণ করছেন এবং তৃণমূল হতবম্ব বিহ্বল হয়ে বসে আছে, এর থেকেই প্রমাণিত হচ্ছে যে
বিজেপি তৃণমূলকে 1 ইঞ্চি জমি ছাড়বে না, এবং শুভেন্দু যেভাবে মমতা চোর, তৃণমূল চোর বলে প্রতিদিন আক্রমণ শানাচ্ছেন, তাতে সংগত করছেন বিজেপির বিধায়করা, সেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সংকেত ছাড়া শুভেন্দু অধিকারী করছেন, আমি মানতে রাজি নই। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন একটা ঘটনায়। চন্দ্রশেখর রাও তেলেঙ্গানার রাজ্যের অন্যতম প্রতিষ্ঠাতা, তবে সোনিয়া গান্ধীরও তেলেঙ্গানা রাজ্য গঠনে অবদান ছিল, এবং সোনিয়া তেলেঙ্গানা গঠনে সম্মত হওয়ায় অন্ধ্রে কংগ্রেস প্রায় মুছে যায়। যে অন্ধ্রে 2009 সালের লোকসভা নির্বাচনে প্রয়াত ইয়েদুরাপ্পা সন্দীপী রাজশেখর রেড্ডির নেতৃত্বে কংগ্রেস 42টার মধ্যে 33টা আসন পায়, এবং ইউপিএ 2-তে কংগ্রেস যে 200 আসন পেয়েছিল, 200-র বেশি, তার মধ্যে ওয়াইএসআরের অন্যতম অবদান ছিল। কিন্তু অন্ধ্র ভাগ হওয়ায় এখন অন্ধ্রে কংগ্রেসের অস্তিত্ব কার্যত নেই। কিরণ রেড্ডি পর্যন্ত বিজেপিতে যোগদান করেছিলেন, একসময় রঞ্জি ক্রিকেটার, লাইট ওয়েট হলেও তিনি তো অন্ধ্রের মুখ্য। তো কেসিআর 10 বছর ধরে তেলেঙ্গানায় সামাজিক কর্মসূচি গ্রহণ করেননি, এটা তার অতি বড় শত্রু বলবেন না। রায়ত বন্ধু যোজনা থেকে শুরু করে বিবিধ সামাজিক প্রকল্প, তাতে একেবারে সরাসরি বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার থেকে শুরু করে আরো অনেক কিছু, এবং এত কর্মসূচি নিয়েছিলেন। কেসিআর কনফিডেন্ট ছিলেন যে তিনি বাজিমাত করবেন, আসন কমতে পারে, কিন্তু কেসিআর এবং তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ উঠেছে। তাহলে দুর্নীতির অভিযোগ তেলেঙ্গানাবাসী কিন্তু ভালোভাবে নেয়নি। যতই সামাজিক কর্মসূচি কেসিআর চালু করুন না কেন, বলগাহীন দুর্নীতির অভিযোগে বিদ্ধ হয়েছিলেন কেসিআরের পরিবারের সদস্যরা। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. ফলাফল কি হলো? 10 বছরের মধ্যে কেসিআর সিংহাসনচ্যুত হলেন, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লেন, তার কোমরের হাড় ভেঙেছে, আমি তার আরোগ্য কামনা করি। তাই সামাজিক কর্মসূচি দিয়েই দুর্নীতির অভিযোগকে চাপা যায় না, এটা আর কেউ না বুঝুন, মমতা বন্দ্যোপাধ্যায় বিলক্ষণ বুঝেছেন। তিনি বলেন না, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সরকার মানুষের পাশে আছে। তিনি লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, সবুজ সাথী, অরণ্য সুন্দরী নাকি চা সুন্দরী, কত প্রজেক্ট আমি ভুলে গেছি, সমব্যথী থেকে শুরু করে অনেক কিছু, ল্যাপটপ দেওয়া টেয়া সবকিছু, নানাবিধ স্কলারশিপ দিয়েছেন, একটা বেনিফিশিয়ারি ক্লাস তৈরি হয়েছে। কিন্তু তৃণমূল আমলেই পশ্চিমবঙ্গে স্বাধীনতা উত্তর কালপর্বে সব থেকে বড় সংগঠিত আর্থিক অপরাধ হয়েছে। পার্থ জেলে, মানিক জেলে, বালু জেলে, কেষ্ট জেলে, এরা মন্ত্রিসভার সদস্য ছিলেন। পার্থ আর বালু, তা মন্ত্রিসভা কালেকটিভ রেসপন্সিবিলিটিতে চলে, তা কালেকটিভ রেসপন্সিবিলিটিকে মন্ত্রিসভা এড়াতে পারেন? মুখ্যমন্ত্রী যতই বলুন আমি বিশ্বাস করি না, বালু চোর, পার্থ চোর, কেষ্ট চোর, মানিক চোর, কিন্তু ট্রামে, বাসে, মেট্রো রেলে, লোকাল ট্রেনে, চায়ের দোকানে, বাজারে আপনি কান পাতুন, মানুষ খোলাখুলি তাদের বিরক্তির কথা বলছেন। ওগুলো কিন্তু মানুষের মন বোঝার সেরা বিশ্ববিদ্যালয়। তাই আমি সামাজিক কর্মসূচি করলাম, নানাবিধ ঘোষণা করলাম, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ করলাম, তাতেই ভবি ভুলবে না। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ, আপনি দিল্লি যাচ্ছেন কিন্তু টাকা তো লুট হয়েছে, কেন্দ্রের টাকা, সেই টাকাগুলো উদ্ধার করতে পারলেই তো 100 দিনের কাজের বকেয়া মজুরি, আবাস যোজনার টাকা দেওয়া যায়। আপনি সেটা করুন, ব্যবস্থা নিন, তাহলে তো পুরো বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে যায়। আপনি ন্যাশনাল হেলথ মিশনের টাকা চাইছেন, কিন্তু কংগ্রেস শাসিত রাজ্য কেন্দ্রীয় সরকারের যেগুলো নীতি আছে সেগুলো মেনে চলছে, আপনি মানবেন না, কেন পাবেন টাকা? আপনি মানবেন না, আপনি পায়ে পা লাগিয়ে ঝগড়া করবেন, আর মায়াকান্না জুড়বেন আপনার দলের লোকজন, কেন্দ্রীয় বঞ্চনা, কেন্দ্র টাকা দিচ্ছে না। এগুলো কি মানুষ এত সহজে বিশ্বাস করবে? আর তার উপরে র্যাম্প্যান্ট করাপশনের অভিযোগে বিদ্ধ আপনার দল। পার্থ, মানিক, বালু এইসব কাজ করেছে, আপনারা কেউ জানতেন না, কেউ জানতেন না, পুলিশ জানতো না, গোয়েন্দা দপ্তর জানতো না।
কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন বলছেন আমি বিশ্বাস করি না ওরা চোর। কেসিআর এর এক্সাম্পলটা মাথায় রাখুন। শুধু সামাজিক কর্মসূচি দিয়ে দুর্নীতির অভিযোগকে ঢাকা যায় না, একদিন সেটা বেআব্রু হয়ে আসে এবং মানুষ প্রথম সুযোগ পেলেই গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের ক্ষোভ, তাদের বিক্ষোভের কথা জানান দিয়ে দেয়, যেটা ঠিক হয়েছে তেলেঙ্গানাতে। তেলেঙ্গানাতে যদি হয় তাহলে পশ্চিমবঙ্গে হবে না কেন? অবশ্যই হবে, কারণ এই বল্গাহীন দুর্নীতির বিরুদ্ধে মানুষ কিন্তু মনে মনে সিদ্ধান্ত নিচ্ছেন। সেটা মুখ্যমন্ত্রী বোঝেন কিনা আমি জানি না, তাকে সদুপদেশ দেওয়ার লোকজন খুব কম। তিনি অন্তত কারুর কথা শোনেন না। তিনি কবিতা লেখেন, তিনি গান লেখেন, তিনি সিনথেসাইজার বাজান, তিনি শিল্প বোঝেন, তিনি কৃষি বোঝেন, তিনি ডাক্তারিও বোঝেন, তিনি কবিতাও লেখেন, বহু ভাষা বলতে পারেন, 100-র উপরে বই লিখেছেন, অনেকগুলো বেস্ট সেলার। তাকে কেউ সদুপদেশ দেবে, সুপরামর্শ দেবে, ঘাড়ে কটা মাথা আছে? হ্যাঁতে হ্যাঁ, নাতে না। সেই জন্য ট্রেডমিলে দৌড়তে দৌড়তে বাজেট হয়ে যাচ্ছে। কিন্তু মানুষের মনে যে ক্ষোভ, যে ক্রোধ জন্মেছে, তার প্রতিফলন কোথায় হয়? গণতান্ত্রিক দেশে ইভিএমে হয়। যদি তেলেঙ্গানায় হতে পারে তাহলে পশ্চিমবঙ্গে হবে না কেন? এখানে কি দুর্নীতি কম হয়েছে? কোথায় হয়নি? নিয়োগ থেকে শুরু করে পিপিই কিট, মিড ডে মিল, দমকল, পশু খাদ্য, এই খাদ্য দপ্তর, আর কত কি বেরোবে কে জানে। তাহলে এইরকম দুর্নীতি তো স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গে হয়নি। তার তো অভিঘাত পড়বে। সেই অভিঘাতকে আপনি কাউন্টার ব্যালেন্স কি করে করবেন? সামাজিক কর্মসূচি দিয়ে। সামাজিক কর্মসূচি কারোর দয়ের দান না, অনেক সরকারই করে। শিবরাজ সিং চৌহানের সরকার 18 বছর ক্ষমতায় থাকার পরেও 7% ভোট বাড়িয়েছে সামাজিক কর্মসূচি প্রকল্পগুলো সুষ্ঠু রূপায়ণ এবং লাডলি বেহানা যোজনা। কিন্তু শিবরাজ সরকারের বিরুদ্ধে কি বড় মাপের দুর্নীতির অভিযোগ উঠেছে? গুজরাট যেভাবে বিজেপি সিস্টেম অফ গভর্নেন্স করছে, মধ্যপ্রদেশে সেভাবে করছে। তাহলে এত বছর ক্ষমতায় থাকার পরেও প্রো ইনকামবেন্সি হয়। কিন্তু আপনার জমানায়, তৃণমূল জমানায় দুর্নীতি প্রাতিষ্ঠানিক চেহারা পেয়েছে। 1000 দিন হয়ে গেল, নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর চাকরি প্রার্থীরা বসে আছেন। আমাদের লজ্জা লাগে, মায়েরা মাতৃশক্তি মাথার চুল কামিয়ে ফেলছে। এগুলো আমাদের দেখতে হচ্ছে। এরা শিক্ষক হিসাবে চাকরি পেতে চান, মেধা তালিকায় নাম আছে 5835 জন। 2019 সালে প্রেস ক্লাবের সামনে এরা ধর্নায় বসেছিলেন। আপনি পাশ দিয়ে যাচ্ছিলেন, তৎকালীন শিক্ষামন্ত্রী, এখন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়কে বলেছিলেন, কি ব্যাপার? প্রার্থনা কি বলেছিল? ওরা করছে, দেখে নেওয়া যাবে। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে বৈঠক হয়েছে, কাঁচকলা হয়েছে। সোমবার শিক্ষামন্ত্রীর দপ্তরেও এরা যাবেন। এদের তো দুটো দাবি। এক, মেধা তালিকায় এদের নাম আছে, এদেরকে চাকরি দিতে হবে। আর আইনি জটিলতা কাটাতে সরকারকে উদ্যোগ নিতে হবে। এখন সুপ্রিম কোর্টের নির্দেশে মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে কলকাতা হাইকোর্টে সব মামলা শুনানি হচ্ছে। রাজ্য সরকার, এই এসএসসি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে এক এক রকম হলফনামা দিয়েছে। তো এই তো পরিস্থিতি। কুণাল বাবু গেছিলেন, তাকে ঘিরে বিক্ষোভও হয়েছে, আবার শান্তও হয়েছে। কুণাল বাবু তার মোবাইল থেকে ব্রাত্যবাবুর সঙ্গে এদের কথা বলিয়ে দিয়েছেন। তাহলে ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করলে, যে বৈঠকে কুণাল ঘোষ উপস্থিত থাকবেন, সমস্যার সমাধান হবে নাকি? সারা বিশ্বের মানুষ দেখছেন মাতৃশক্তি, আমাদের বোন, আমাদের দিদি মাথার চুল কামিয়ে ফেললেন শুধুমাত্র একটা চাকরি পাওয়ার আন্দোলন করতে গিয়ে। যে চাকরি পাওয়ার অধিকার তাদের রয়েছে, বেআইনিভাবে তাদের চাকরিগুলো চুরি করা হয়েছে। সেই ছবি দেখে শিউরে উঠেছে বিশ্ববাসী। তখনই টনক নড়ল। শীত ঘুম থেকে জেগে উঠে কুণাল বাবু চলে গেলেন অবস্থান মঞ্চে। কুণাল বাবু, ব্রাত্য বাবু, অভিষেক কেউ কিছু করতে পারবে না। এটা আদালত করতে পারবে, বিষয়টা আদালতে।
এসএসসি মেনে নিক যে দুর্নীতি হয়েছে, বেআইনিভাবে নিয়োগ হয়েছে, যাদেরকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে তাদের বরখাস্ত করুন। কারণ শিক্ষা কোনো ছেলে খেলার জিনিস নয়। বেআইনিভাবে যারা চাকরি পেয়েছে তারাও চাকরি করবে, আবার সুপার নিউম্যারিক পোস্ট তৈরি করে যারা বঞ্চিত হয়েছে তাদেরকেও চাকরি দিতে হবে। তেলে জলে কখনো মিশ খায়? যাদের যোগ্যতা নেই তারাও পড়াবে, আর যাদের যোগ্যতা আছে তারাও পড়াবে। একই ছাত্রছাত্রীদের এটা কখনো সম্ভব নয়। ভোট এসে গেছে না, 4-5 মাস বাকি, তখন দৌড়েছেন কুণাল বাবুরা অবশ্যই ক্যামাক স্ট্রিটের নির্দেশে দেখতে, পরিস্থিতি দেখতে। আরেক দফা নাটক, ওখান থেকে ফোনে ব্রাত্যবাবুর সঙ্গে কথা বলা। ক্যামাক স্ট্রিট থেকে ধর্মতলার দূরত্ব কত, বা অভিষেকের বাড়ি থেকে ধর্মতলার দূরত্ব কত? এতই যদি দরদ হয় আসুন না, নিজে আসুন না, নিজে এসে কথা বলুন না। হিল্লি দিল্লি করতে পারেন, বড় বড় কথা বলতে পারেন, একে ওকে চ্যালেঞ্জ ছুটতে পারেন, বৈভবের আস্ফালন করতে পারেন। আর যারা 1000 দিন কলকাতার রাজপথে বসে রইল ন্যায্য চাকরির দাবিতে, তাদের ধর্ণা মঞ্চে 15 মিনিটের জন্য উপস্থিত হতে পারেন না? মুখ্যমন্ত্রী পারেন না একবার আসা যাওয়ার পথেদের সঙ্গে কথা বললে? যখন সারা বিশ্ব দেখলো সেই দৃশ্য, একজন মহিলা তার মাথার চুল কেটে ফেলছেন প্রতিবাদে, ক্ষোভে, যন্ত্রণায় কাঁদছেন, সারা বিশ্বের মানুষ দেখলেন, আমাদের লজ্জায় মাথায় হেঁট হয়ে গেল। তখনই কুণাল ঘোষের মনে পড়লো অবস্থান মঞ্চে গিয়ে ব্রাত্যবাবুর সঙ্গে কথা বলিয়ে দিই, চিরে ভিজবে। মানুষ আপনাদের নাটক বোঝে না। একটা কথা কুণাল বাবু বলেছেন, যারা এই পাপ করেছে না, যারা এই অন্যায় করেছে, সেই সরকারকে প্রায়শ্চিত্ত করতে হবে। আমি রোববার আনন্দবাজার পত্রিকায় প্রথম পাতায় কুণাল বাবুর এই কোটটা দেখলাম, ওই রকমই একটা, সরকারকে প্রায়শ্চিত্ত করতে হবে। এটা খুব সিগনিফিকেন্ট, এটা খুব সিগনিফিকেন্ট। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সতীর্থতেই কিন্তু আক্রমণের নিশানায় নিয়ে এলেন কুণাল ঘোষ। কার নির্দেশে তিনি নিশানায় নিয়ে এলেন সেটা আপনারা সবাই জানেন। তাহলে এতদিন ঘুমোচ্ছিলেন, ঘুম ভাঙলো ভোট এসে গেছে বলে, মানুষের মনে অভিঘাত পড়ছে বলে, সারা বিশ্বের মানুষ দেখছেন একজন বোন, একজন দিদি তার মাথার চুলটা কেটে ফেলছেন, সারা বঙ্গবাসীর লজ্জায় মাথা হেঁট হয়ে গেছে। এর অভিঘাতটা আজ করেই কুণাল বাবু ছুটে এসেছিলেন ক্যামাক স্ট্রিটের নির্দেশে। কিন্তু মন্ত্রীর সাথে বৈঠক করে সমাধান সূত্র মিলবে না, আদালতে গিয়ে সমাধান সূত্র বার করতে হবে এবং এসএসসি কে প্রকৃত সত্য তুলে ধরতে হবে। এক এক জায়গায় এক এক রকম হলফনামা। কাকে বাঁচাতে চাইছে? এসএসসিতে দুর্নীতির আঁতুর ঘর হয়ে উঠেছিল। আমরা অপেক্ষা করব, মানুষও অপেক্ষা করবে, এদের চোখে জল বৃথা যাবে না। সমস্ত জায়গাতেই দেখতাম আগে এই বুদ্ধিজীবীগুলো রাস্তায় নিয়ে পড়ছেন, মোমবাতি মিছিল করছেন, প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করছেন। আমার দিদি, আমার বোন মাথার চুল কেটে ফেললেন, প্রতিবাদ জানালেন, সুবোধ চুপ, ভণ্ড শ্রীজাত চুপ, শুভা প্রসন্ন হারিয়ে গেছেন, ওম প্রকাশ মিশ্র কোথায়, আর অনেক আছে। আর যেখানে এই ছেলেমেয়েগুলো বসেছিল তার 2 কিলোর মধ্যেই নেতাজি ইন্ডোর, সেখানে মুখ্যমন্ত্রী পা মেলালেন, জনতা থেকে সিটি বাজলো সালমান খানকে দেখে। অনেক বিদ্বজন সেখানে গিয়েছিলেন হাসি হাসি মুখে। কই একবারও মনে পড়লো না এই ছেলেমেয়েগুলোর পাশে গিয়ে দাঁড়াই? মানুষ আপনাদের চিনে রাখছে এই ভণ্ডগুলোকে, শুধু এটোকাটা কমিটির চেয়ারম্যান হওয়ার ধান্দা, 2 পয়সা কামানোর কৌশল। মেরুদণ্ড নেই, আত্মসম্মান বোধ নেই, আর সহনাগরিকদের প্রতি সামান্য কর্তব্যটুকু নেই এইসব ভণ্ড সেকুলার বুদ্ধিজীবীগুলোর।